সুপ্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, সহকারী অধ্যাপক অর্থনীতি। আজ আমি তোমাদের অর্থনীতি প্রথম পত্রের 10ম অধ্যায় মুদ্রা ও ব্যাংক চ্যাপ্টারে আলোচনা করব। আশা করি তোমরা এই করোনা মহামারীর মধ্যে যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো। তো আজকে বিশেষ করে আমরা মুদ্রা বিষয়টার উপরে আলোচনা করব। তাহলে মুদ্রার বিষয়টা তোমাদের সবারই কম বেশি জানা আছে। মুদ্রা কি, আমরা মুদ্রা কি সবাই জানি। আমাদের পকেটে যে টাকা পয়সা আছে তাকেই আমরা মুদ্রা বলি, অর্থাৎ অর্থ বলি। মুদ্রা বা অর্থ এটা আমাদের সবারই চেনা পরিচিত একটা বিষয় এবং সবার খুবই প্রয়োজনীয়, জীবন চলার জন্য খুবই প্রয়োজনীয় একটা বিষয় এই মুদ্রাটা। তো সেই মুদ্রাটা কি, আসলে মুদ্রার সংজ্ঞাটা কি সেটা আমরা জানব। আমাদের এই মানব ইতিহাসে প্রথম দিকে কিন্তু মুদ্রা ছিল না। মুদ্রা কি মানুষ চিনত না, জানত না। তখন যেহেতু মুদ্রার বিষয় ছিল না, মানুষ সভ্যতার যুগে আসেনি। মানুষ আস্তে আস্তে সভ্য হতে থাকে আর মুদ্রা আবিষ্কার হতে থাকে। মুদ্রা ঠিক কখন, কোথায়, কিভাবে আবিষ্কার হয়েছে সেটা সঠিক কোনো ইতিহাস পাওয়া যায় না বা তথ্য পাওয়া যায় না। যাই হোক, যেভাবেই হোক, বর্তমানে সেই মুদ্রা আমাদের কাছে এসে পৌঁছেছে। এই মুদ্রা আবিষ্কারের ফলে অনেক কাজ আমাদের খুব সহজ হয়েছে। এই মুদ্রা আবিষ্কারের আগে ছিল আমাদের দ্রব্য বিনিময় প্রথা। তাহলে আজকে আমরা মূলত এই মুদ্রা কি, দ্রব্য বিনিময় প্রথা কি, দ্রব্য বিনিময়ের প্রথার কি কি অসুবিধার কারণে আমাদের এই মুদ্রার প্রচলন হলো এবং মুদ্রার কার্যাবলী কি, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। এগুলো সবই তোমাদের বইয়ের সিলেবাসভুক্ত। তাহলে আসি প্রথমেই, আমরা মুদ্রা কি বা অর্থ কি, অর্থ বলতে আমরা কি বুঝি। আমি আমার নিজের ভাষায় মুদ্রার যে সংজ্ঞাটা সেটা দিচ্ছি। সেটা হলো মুদ্রা হলো এমন একটা বিষয় যা বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক, সঞ্চয়ের বাহন, ঋণ গ্রহণ ও পরিশোধের উপায়, সরকার কর্তৃক প্রবর্তিত এবং সর্বসাধারণ কর্তৃক গ্রহণীয় বিষয়কেই মুদ্রা বলে। আমি আবার বলছি, মুদ্রা হলো এমন একটি বিষয় যা বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক, সঞ্চয়ের বাহন, ঋণ গ্রহণ ও পরিশোধের উপায়, সরকার কর্তৃক প্রবর্তিত এবং সর্বসাধারণ কর্তৃক গ্রহণীয় বিষয়কেই মুদ্রা বলে। তাহলে এই মুদ্রাটা আমাদের কতগুলো বিষয় বললাম। প্রথমেই বলেছি বিনিময়ের মাধ্যম, অর্থাৎ মুদ্রা হচ্ছে বিনিময়ের মাধ্যম। তারপরে মুদ্রা দিয়ে আমরা মূল্য পরিমাপ করি, অর্থাৎ কোন দ্রব্যের কি দাম সেটা আমরা মাপি। তারপরে সঞ্চয়ের বাহন, অর্থাৎ এটা দিয়ে আমরা সঞ্চয় করতে পারি। আমাদের সঞ্চয়, আমাদের ধন সম্পদ সঞ্চয় মুদ্রা দিয়েই করতে পারি। তারপরে বলছি ঋণ গ্রহণ ও পরিশোধের উপায়, অর্থাৎ এই মুদ্রা দিয়ে আমরা ঋণ গ্রহণ করি আবার পরিশোধও করি। তারপরে এটা সরকার কর্তৃক প্রবর্তিত হতে হবে। সরকার কর্তৃক প্রবর্তিত হোক বা অনুমোদিত হোক। অনেক সময় প্রবর্তিত হয়, সরকার নিজেই মুদ্রা প্রবর্তন করেন, প্রচলন করেন। আবার অনেক সময় সে অনুমোদন দেন, মুদ্রা প্রচলনের অনুমোদন দেন। আমাদের দেশেও দুই ধরনের মুদ্রাই আছে, সরকারি মুদ্রা আছে, আবার সরকার অনুমোদিত মুদ্রা আছে। আর যেভাবেই হোক, সরকারের প্রবর্তিত হোক বা অনুমোদিত হোক, দুই ধরনের হইতে পারে। কিন্তু সরকার অনুমোদন না দিলে সেটা মুদ্রা হবে না। সরকার অনুমোদন না দিলে সেটা মুদ্রা
হবে না। প্রায় আমরা খবরে জিনিসগুলো দেখতে পাই যে জাল নোট ছাপার যে চক্র সেটা ধরা পড়ছে, অর্থাৎ ওরা সরকারের অনুমোদন না নিয়ে মুদ্রা ছাপায়, সেগুলোকে আমরা জাল নোট বলি। অর্থাৎ এটা আসল মুদ্রা না, নকল মুদ্রা। তো এই মুদ্রা এরপরে হচ্ছে সর্বসাধারণ কর্তৃক গ্রহণীয়। দেখবা যে সরকারের পরিবর্তিত সব নোট কিন্তু জনগণ গ্রহণ করে না, কতগুলা স্মারক নোট থাকে ওগুলা মানুষে গ্রহণ করে না। তো এরকম আমাদের এই মুদ্রার সংজ্ঞা এইভাবে, এগুলাই মূলত মুদ্রার কার্যাবলী। এই মুদ্রার কার্যাবলী দিয়েই আমি সাধারণত মুদ্রার সংজ্ঞাটা দিয়ে থাকি। তাহলে আমি আবার বলছি, মুদ্রা বলতে আমরা কি বুঝি? মুদ্রা হচ্ছে এমন একটি বিষয় যা বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক, সঞ্চয়ের বাহন, ঋণ গ্রহণ ও পরিশোধের উপায়, সরকার কর্তৃক প্রবর্তিত বা অনুমোদিত এবং সর্বসাধারণ কর্তৃক গ্রহণীয় বিষয়কেই মুদ্রা বলি। আশা করি মুদ্রার এই সংজ্ঞাটা তোমরা বুঝতে পেরেছ। আমরা বিস্তারিত মুদ্রার শ্রেণী বিভাগ বা মুদ্রার বিভিন্ন বিষয়গুলো পরবর্তীতে আসছি। তাহলে এটাই হচ্ছে মুদ্রার সংজ্ঞা। এরপরে দ্রব্য বিনিময় প্রথাটা জিনিসটা কি বলতে কি বুঝি? দ্রব্য বিনিময় হচ্ছে দ্রব্যের বিনিময়ে একটা দ্রব্যের পরিবর্তে আর একটা দ্রব্য যখন লেনদেন করা হয়, একটা দ্রব্যের পরিবর্তে আর একটা দ্রব্য যখন আমরা ক্রয় বিক্রয় করি, তখন সেটাকে দ্রব্য বিনিময় প্রথা বলে। এই মুদ্রা আবিষ্কারের আগে মূলত এরকমই ছিল। এখনও হয়তো ছোটোখাটো টুকটাক লেনদেন এরকম হইলেও হইতে পারে বিভিন্ন অঞ্চলে, কিন্তু এখন নাই বললেই চলে, এটা এখন আর নেই। অর্থাৎ দ্রব্যের পরিবর্তে দ্রব্য, দ্রব্যের পরিবর্তে দ্রব্য। যেমন মনে করো এটা ছিল এরকম, একটা উদাহরণ দেই। সেটা হচ্ছে মনে করো একজন তাঁতি, তার কাছে কাপড় আছে, আর একজন কৃষকের কাছে ধান আছে। তখন তাঁতি তার কাপড় ধানের বিনিময়ে লেনদেন করে, তাঁতি তার কাপড় ধানের বিনিময়ে লেনদেন করে। সেখানে কোনো মুদ্রার লেনদেন হয় না। মনে করো যে 1 মণ ধান দিয়ে একটা কাপড় বিনিময় করে। আবার মনে করো 10 কেজি ধান দিয়ে একটা মাছ লেনদেন করলো, 10 কেজি ধান দিয়ে একটা মাছ লেনদেন করলো জেলের সাথে। তো এইভাবে একটা দ্রব্যের সাথে আর একটা দ্রব্যের যখন বিনিময় হয়, তখন সেটাকে দ্রব্য বিনিময় প্রথা বলে। অর্থাৎ একটা দ্রব্যের, একজনের হয়তো ধানের চাহিদা আছে, আরেকজনের মাছের চাহিদা আছে, তখন এই ধান যার চাহিদা আছে, কৃষক মনে করো তার ধান কৃষকের কাছে যেতে হবে, তার ধানের চাহিদা আছে, জেলের মাছ নিয়ে যাবে, মাছের বিনিময়ে সে ধান নেবে। তো এই যে মনে করো একটা দ্রব্যের পরিবর্তে আর একটা দ্রব্যের যে লেনদেন, এটাকে আমরা দ্রব্য বিনিময় প্রথা বলি। তো এই দ্রব্য বিনিময় প্রথার কতগুলো সমস্যা আছে, এবং এই সমস্যাগুলোর কারণেই আমাদের মুদ্রার প্রচলন হয়েছে। তাহলে এই সমস্যাগুলো কি কি ছিল? দেখো, দ্রব্য বিনিময় প্রথা যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো এখানে আমি পয়েন্ট আকারে তোমাদের বইয়েও লেখা আছে, আমি সেগুলো লিখেছি এখানে। দেখো, 1 নম্বর যে সমস্যা দ্রব্য বিনিময় প্রথার, সেটা হচ্ছে 1 নম্বর যে অসুবিধা, সেটা হচ্ছে মূল্য পরিমাপের অসুবিধা। মূল্য পরিমাপের অসুবিধা অর্থাৎ তোমার একটা কাপড়ের মূল্য কত, অর্থাৎ একটা কাপড়ের মূল্য কত কেজি ধান অথবা কতটুকু মাছ অথবা কতটুকু মাংস, এরকম কোনো মূল্য নির্ধারণ করা ছিল না। অথবা একটা গরুর দাম কত, একটা গরুর মূল্য কত, সেটা কত মণ ধান হবে, অথবা কতটুকু কাপড় হবে, কতটুকু মাছ হবে, এরকম কোনো নির্দিষ্ট নিয়ম ছিল না। অর্থাৎ কোনো জিনিসেরই নির্ধারিত কোনো মূল্য ছিল না, এবং সেই মূল্য পরিমাপের কোনো সুযোগও ছিল না। কারণ এক এক অঞ্চলে এক একটা জিনিসের আধিক্য, এবং সেখানে যেই জিনিসের আধিক্য তার মূল্য কম। তো এইভাবে সুনির্দিষ্ট কোনো
মূল্য সেখানে পরিমাপ করা সম্ভব হইতো না। তারপরে দেখো 2 নম্বর যে অসুবিধা সেটা হলো চাহিদার অসামঞ্জস্যতা। অর্থাৎ চাহিদার অসামঞ্জস্যতা সেটা হলো মনে করো কৃষকের কাপড়ের চাহিদা কিন্তু তাদের ধানের চাহিদা নেই। আবার মনে করো জেলের ধানের চাহিদা আছে কিন্তু কৃষকের মাছের চাহিদা নেই। অথবা একজনের কাছে একটা গরু আছে কিন্তু তার এখন লাগবে মনে করো ধান লাগবে অথবা মনে করো কাপড় লাগবে, কিন্তু তাদের সেই ওই বিষয়গুলো যাদের কাছে আছে তাদের তখন এই গরুর চাহিদা নেই। এই যে চাহিদার অসামঞ্জস্যতা, একজনের হয়তো যে জিনিসটা দরকার সেই জিনিসটা যার কাছে আছে তার কাছে যে জিনিসটা আছে ওইটা দিয়ে যে বিনিময় করবে, দুইজনের চাহিদা সামঞ্জস্য হইতে হবে। কিন্তু দুইজনের চাহিদা যদি সামঞ্জস্য না হয় তখন তো সেখানে লেনদেন হবে না। তাহলে এই যে চাহিদার অসামঞ্জস্যতার কারণে এই দ্রব্য বিনিময় প্রথায় বড় ধরনের একটা সমস্যার সৃষ্টি হয়। এরপরে হলো দ্রব্য সামগ্রীর অবিভাজ্যতা। দ্রব্য সামগ্রীর অবিভাজ্যতা এইটা আরেকটা সমস্যা দ্রব্য বিনিময় প্রথার। যেমন মনে করো একটা গরু দিয়ে কয়েকটা কাপড় নেবে, তার ততগুলো কাপড়ের দরকারও নেই। গরু আবার কেটে কেটে বিক্রি করাও যায় না, গরুকে আস্তায় বিক্রি করতে হয়। তাহলে এই যে মনে করো দ্রব্য, আবার শাড়ি, মনে করো একটা শাড়িকে কেটে তো বিক্রি করা যাবে না। একজনের কাছে 5 কেজি চাল আছে কিন্তু একটা শাড়ির দাম 1 মনের মতো ধান। তাহলে 5 কেজির জন্য কতটুকু কাপড় দেবে? একটা শাড়ি কি কেটে দেবে, টুকরা করে দেবে? তাহলে এই যে মনে করো অবিভাজ্যতা, দ্রব্যের ভাগ করে করে বিক্রি করা। অনেক সময় অনেক দ্রব্য আছে যেগুলো ভাগ করে বিক্রি করা যায় না। তা ভাগ করে বিক্রি করতে না পারলে তার প্রয়োজনীয় যতটুকু প্রয়োজন ততটুকু চাহিদা মেটানো তখন সম্ভব হয়ে ওঠে না। এটা অন্যতম একটা সমস্যা। তারপরে হিসাব সংরক্ষণের অভাব। হিসাব সংরক্ষণের অভাব অর্থাৎ আমার কি পরিমাণ সম্পদ আছে সেটা আমি একটা দিয়ে হিসাব করতে, বর্তমানে যেমন মনে করো আমি একজন 1 কোটি টাকার সম্পদ আছে, আমি কোটিপতি, 1 কোটি টাকা আমার আছে, আমি কোটিপতি। কিন্তু দ্রব্য বিনিময় প্রথা থাকলে যদি অর্থের প্রচলন না থাকে তখন আমি এই হিসাবটা কিভাবে করব? যে আমার একটা গরু আছে, আমার এত মণ ধান আছে, আমার এতটুকু কাপড় আছে, সবগুলোর হিসাব এইভাবে আলাদা আলাদাভাবে করতে হয়। আর এই হিসাব অনুযায়ী সম্পদের পরিমাণ সব ক্ষেত্রে সব জায়গায় একই হয় না। সেই জন্য এই হিসাব সংরক্ষণ করা এটা অন্যতম একটা সমস্যা। এরপরে ক্রয় ক্ষমতা সংরক্ষণের অভাব। ক্রয় ক্ষমতা সংরক্ষণের অভাব অর্থাৎ তোমার এই যে মনে করো দ্রব্য এগুলো পচনশীল, একসময় আছে একসময় নেই। অথচ যদি মূল্য সংরক্ষণ করা যেত তখন কিন্তু এটা সঞ্চয় করে রাখা যেত, কিন্তু মূল্য সংরক্ষণ করা যায় না বিধায় দ্রব্য বিনিময় প্রথায় এটা সম্ভব হয়ে ওঠে না। এরপরে হলো দ্রব্য ও উপাদানের গতিশীলতা। দ্রব্য ও উপাদানের গতিশীলতা, দ্রব্য এবং উপাদান কিন্তু গতিশীল না। যেমন মনে করো আমি এই মুহূর্তে ঢাকা যাব, এখন চট্টগ্রাম থেকে ঢাকা যে আমি তো কতগুলো দ্রব্য নিয়ে যেতে পারবো না। বর্তমানে যেমন আমরা টাকা নিয়ে যে কোনো জায়গায় যে আমরা সেখানকার প্রয়োজন মেটাতে পারি, দ্রব্য বিনিময় প্রথায় তো সেক্ষেত্রে যেহেতু পকেটে টাকা থাকবে না, আমাকে দ্রব্য নিয়ে যেতে হবে। আগের দিনের মানুষের মতন উটের পিঠে করে অথবা বিভিন্ন বাহনে করে অনেকগুলো মানে তার যা যা প্রয়োজন সব জিনিস নিয়ে যেতে হতো। কিন্তু এটা খুবই অসুবিধাজনক। অর্থাৎ অর্থটা বা মুদ্রাটা যেমন গতিশীল, এক জায়গা থেকে আর এক জায়গায় সহজে নেওয়া যায়, দ্রব্য নিয়ে এইভাবে চলাফেরা সবসময় সব ক্ষেত্রে করা সম্ভব হয় না। এটা একটা সমস্যা। তারপরে মূল্য স্থানান্তরের অসুবিধা। মূল্য স্থানান্তরের অসুবিধা অর্থাৎ মনে করো আমি এখন বর্তমানে চট্টগ্রামে বসবাস করি, আমি চট্টগ্রামে আর থাকবো না, আমি স্থায়ীভাবে ঢাকায় বসবাস করব। তাহলে আমার এখানকার যে বিষয় সম্পদ যা আছে সেগুলো ঢাকায় নেওয়া কি সম্ভব? এখানকার জমিকে আমি ঢাকায় নিয়ে যেতে পারবো?
এখানকার যে যত দ্রব্য সামগ্রী আমার ছিল সবগুলোই তো ঢাকায় নিয়ে চলে যাওয়া সম্ভব হবে না। নিতে হইলে আমাকে মূল্যটা এখন বর্তমানে যেভাবে মূল্য নিয়ে যেতে পারি সেরকম মূল্য নিয়ে যাওয়া যায় না দ্রব্য বিনিময় প্রথায়। এরপরে হচ্ছে ঋণ গ্রহণ ও প্রদানের অসুবিধা। দ্রব্য বিনিময় প্রথায় দেখা যায় যে এক সময় একটা জিনিসের দাম বেশি থাকে আর এক সময় কম থাকে। তাহলে এই ঋণ দেওয়া নেওয়ার মধ্যে সেখানে একটা সমস্যার সৃষ্টি হয়। তুমি যখন ধানের সিজনে ধান ঋণ পরিশোধ করো, তুমি কম দামে পরিশোধ করো, কম পরিশোধ করলা। যখন সিজন ছাড়া যদি তুমি ধান পরিশোধ করো ঋণ, তখন তুমি বেশি পরিশোধ করলা ঋণ। তো এই যে মূল্যের তারতম্য, যার কারণে এই ঋণের গ্রহণ এবং পরিশোধের একটা সমস্যার সৃষ্টি হয়। আর এই সমস্যাগুলো সমাধান করার জন্যই আমাদের মুদ্রার প্রচলন। এগুলো সবগুলোই মূলত আমাদের এই মুদ্রা প্রচলনের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা আমাদের সম্ভব হয়েছে। অর্থাৎ এই দ্রব্য বিনিময় প্রথার এই অসুবিধাগুলো আমরা মুদ্রার মাধ্যমে এখন সহজেই তোমার সমাধান করতে পারি। তোমরা এটা বই থেকে দেখে নেবে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে হলো এই মুদ্রার কার্যাবলী। মুদ্রা কাকে বলে সেটা তো আগেই বলেছি, মুদ্রার কার্যাবলী। সেখানে আমি যে সংজ্ঞাগুলো বলেছিলাম সেগুলোই মূলত মুদ্রার কার্যাবলী। এখানে আবার আমরা সেগুলো আবার দেখছি। সেটা হলো মুদ্রার কার্যাবলীর মধ্যে দেখো প্রথমেই হচ্ছে হলো বিনিময়ের মাধ্যম। বিনিময়ের মাধ্যম এক নম্বর যে কাজ মুদ্রা, সেটা হলো বিনিময়ের মাধ্যম। এখন আমরা আর দ্রব্যের বিনিময়ে দ্রব্য না, এখন আমরা দ্রব্যকে অর্থের বিনিময়ে বা মুদ্রার বিনিময়ে আমরা লেনদেন করি। এখন কেউ আর বাজারে দ্রব্য নিয়ে যায় না যে আমার এই দ্রব্যটার বিনিময়ে আর একটা দ্রব্য দেয়। হ্যাঁ, এখন সবাই পকেটে টাকা নিয়ে যায়। এই অর্থ দিয়েই আমরা কি করি, মুদ্রা দিয়েই আমরা যে কোনো দ্রব্য বিনিময় করি। আর দুই নম্বর যে কাজ সেটা হচ্ছে হলো মূল্যের পরিমাপক। মূল্যের পরিমাপক অর্থাৎ এখন যে কোনো দ্রব্য মূল্য কত এটা টাকা দিয়ে আমরা মাপি। যে কোনো দ্রব্যের মূল্য কত এটা এখন আমরা টাকা দিয়ে মাপি। যেমন মনে করো একটা কলমের মূল্য কত, একটা কলমের মূল্য 10 টাকা। একটা পেন্সিলের মূল্য কত, একটা পেন্সিলের মূল্য 8 টাকা। এক দিস্তা কাগজের মূল্য কত, এক দিস্তা কাগজের মূল্য 20 টাকা। তো এইভাবে যে কোনো কিছুকে আমরা এখন এই মুদ্রা দিয়ে পরিমাপ করি। মুদ্রা এই জন্যই এখন মূল্যের এই মূল্যের পরিমাপক হিসাবে আমরা মুদ্রাকে ব্যবহার করি। সব কিছু কত অর্থাৎ টাকা, কত টাকা, কত দিয়ে আমরা কি বুঝি, কত টাকা। কত দিয়ে এটা বুঝি না যে এটার বিনিময়ে কোন জিনিসটা কতটুকু দিতে হবে, সেটা বুঝি না। এখন কত জিজ্ঞেস করলেই আমরা বুঝি যে বুঝে ফেলি যে এটার মূল্য কত সে জানতে চাচ্ছে। তাহলে সেটা আমরা টাকার অঙ্কে সেটা আমরা প্রকাশ করি তখন। তাহলে এইভাবেই মূল্য পরিমাপ আমরা মুদ্রা দিয়ে করে থাকি। তারপরে চাহিদা ও যোগানের সামঞ্জস্যতা। দ্রব্য বিনিময় প্রথায় চাহিদা যোগানের অসামঞ্জস্যতা থাকে অনেক ক্ষেত্রে, কিন্তু এই সামঞ্জস্যতা, চাহিদা ও যোগানের সামঞ্জস্যতা এখন আর সমস্যা নেই। কারণ যেহেতু দ্রব্য দিয়ে দ্রব্য না, টাকার প্রয়োজন সবারই আছে। মনে করো আমার কাছে মনে করো এখন ওই ধান আছে, আমি ধান বিক্রি করে আমার যা যা দরকার সব নিতে পারি। মনে করো আমার কাছে 10 মণ ধান আছে, 10 মণ ধান বিক্রি করে আমি কাপড় কিনবো কিছু টাকা দিয়ে, কিছু টাকা দিয়ে আমি মাছ কিনবো, কিছু টাকা দিয়ে আমি মনে করো অন্যান্য প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে সেগুলো কিনবো। অর্থাৎ প্রথমেই আমরা দ্রব্যটাকে টাকায় পরিণত করি, তারপরে সেই টাকা দিয়ে অন্যান্য যা কিছু আমার প্রয়োজন তা ক্রয় করতে পারি। তাহলে চাহিদা যোগানের যে অসামঞ্জস্যতা দ্রব্য বিনিময় কোথায় ছিল সেটা আমাদের এই মুদ্রার মধ্যে থাকে না। আমরা সব কিছুই অর্থ দিয়ে যেহেতু করি, চাহিদা যোগানের সব কিছুতে আমরা উভয় অর্থ দিয়ে আমরা সামঞ্জস্য বিধান করি। এরপরে সেটা হচ্ছে হলো সঞ্চয়ের বাহন। সঞ্চয়ের বাহন, এখন আমরা টাকা সঞ্চয় করি, কেউ আর দ্রব্য সঞ্চয় করি না। চাল সঞ্চয় করে রাখা যাবে বছরের পর বছর? চাল সঞ্চয় করে রাখা যাবে না, কারণ চালের মধ্যে পোকা আসবে, চাল নষ্ট হয়ে যাবে। গম সঞ্চয় করে রাখা যাবে না, ধান সঞ্চয় করে রাখা যাবে না, এগুলো একসময় নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি যে
বর্তমানে ব্যাংকে টাকা জমা রাখছি, সেখানে শুধু কত টাকা জমা রেখেছি সেটার অঙ্কটা লিখে রাখলেই হয়ে যায়। মুদ্রা এখন আরও সহজ হয়ে গেছে। তাহলে এই যে সঞ্চয়, এখন আমি কতটুকু বিত্তশালী, আমার সঞ্চয় কতটুকু সেটা দিয়ে পরিমাপ করি। আমার যদি সঞ্চয় থাকে 1 লাখ টাকা, তাহলে আমি ততটুকু বিত্তশালী, 1 লাখ টাকার বিত্তশালী। আমার সঞ্চয় যদি হয় 1 কোটি টাকা, তাহলে আমি 1 কোটি টাকার বিত্তশালী। আমার সঞ্চয় যদি 100 কোটি টাকা হয়, তাহলে আমি 100 কোটি টাকার বিত্তশালী। তাহলে এই যে সঞ্চয়, এখন এই মুদ্রা সঞ্চয় করি, আমরা মুদ্রা সঞ্চয় করি। তাহলে মুদ্রাটা এখন সঞ্চয়ের বাহন হিসাবে কি হয়েছে, যেটা দ্রব্য বিনিময় প্রথার ক্ষেত্রে এই দ্রব্যগুলো সঞ্চয় করে রাখা যায় না, কারণ দ্রব্য পচনশীল। যে কোনো দ্রব্য পচনশীল, এক সময় সেটা পচে যাবে। কিন্তু অর্থ, এটা ছিঁড়ে নষ্ট হইলে সরকার আবার পুনঃভাবে এটা ছাপিয়ে ফেলে। তোমরা কি জানো যে আমাদের এই অর্থ কোথায় ছাপায়? আমাদের অর্থ কিন্তু বাংলাদেশ সরকার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তোমার গাজীপুরের টাকশাল হতে ছাপিয়ে থাকে। টাকশাল হলো একটা টাকা ছাপানোর মেশিন। সেই টাকশালে আমাদের অর্থগুলো ছাপানো হয়, নষ্ট মুদ্রাগুলো সেখান থেকে আবার ছাপিয়ে আনে। তো এই জন্যই সঞ্চয়ের বাহন হিসাবে এখন মুদ্রা খুবই জনপ্রিয় একটা বিষয়। অর্থাৎ মুদ্রা নষ্ট হয় না, আর নষ্ট হইলেও সেটা ব্যাংকে নষ্ট হবে, ব্যাংক আবার এটা পুনঃ মুদ্রণ করবে। আর আমার হইল শুধুমাত্র টাকার অঙ্কটা লিখে রাখলেই হয়তো কোথাও। তাহলে সঞ্চয়ের বাহন। ঋণের আদান প্রদান। এখন ঋণ আদান প্রদানও আমরা অর্থ দিয়ে করি। যে কোনো মানুষ থেকে আমরা ধান বা চাল এইভাবে লেনদেন করি না, ঋণ নেই না। নিলেও সেটা টাকার অঙ্কের লিখে রাখি, তখন আর সমস্যাটা হয় না। এখন ঋণ দিতে এবং নিতে, অর্থাৎ ঋণ প্রদান করতে এবং পরিশোধ করতে উভয় ক্ষেত্রে আমরা অর্থকে ব্যবহার করি। মূল্য স্থানান্তর সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই অর্থ বিরাট ভূমিকা রাখে। অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় আমি সহজেই মূল্যটা স্থানান্তর করতে পারি। অর্থাৎ মনে করো আমার চট্টগ্রামে 10 লাখ টাকার সম্পদ আছে, 10 লাখ টাকার জমি টমি আছে, জমি বাড়ি যা আছে, আমি 10 লাখ টাকা বিক্রি করে এই টাকা দিয়ে আমি ঢাকা চলে যেতে পারি। জমিটা আর আমাকে এখান থেকে নিয়ে যেতে হচ্ছে না, অথবা এখানে যে বাড়িটা আছে বাড়িটা আমাকে নিয়ে যেতে হবে না। আমি শুধু এগুলোর মূল্যটা নিয়ে গেলেই হয়। মূল্যটা সহজেই এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়া যায় অর্থের মাধ্যমে। তারপরে তারল্যের মান অর্থাৎ নগদ অর্থ। তারল্য মানে নগদ অর্থ। আমাদের দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য আমাদের কিছু নগদ অর্থ প্রয়োজন হয়। সেই অর্থাৎ যে কোনো দৈনন্দিন আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোর প্রয়োজন মেটানোর জন্য নগদ অর্থের প্রয়োজন হয়। সেই নগদ অর্থ পকেটে রাখলেই হয়, এবং সেটা অর্থের মাধ্যমেই সম্ভব হয়েছে। স্থগিত লেনদেনের মান। মনে করো আমরা স্থগিত লেনদেন, একটা জিনিস আমরা বিনিময় করতেছি, ক্রয় করতেছি আপাতত, ক্রয় করে পরবর্তীতে সেটা লেনদেন হবে, এখন আমরা মূল্য নির্ধারণ করে রাখলেই হয়ে যায়। তারপরে উপযোগ পরিমাপক। যে কোনো কিছুর থেকে আমরা কতটুকু উপযোগ পেলাম, উপযোগ মানে উপকারিতা, দ্রব্যের উপকারিতা, অর্থাৎ কোনো একটা দ্রব্য থেকে আমরা কতটুকু উপকারিতা পেয়েছি সেটা আমরা টাকা দিয়ে মাপি। আমরা বলি যে মনে করো একটা জিনিস কিনলাম 100 টাকা দিয়ে, তখন বলি যে না, এটা থেকে 200 টাকার সমান উপযোগ পাওয়া যাবে, 200 টাকার উপকারিতা পাবো। এটা তো 100 টাকা আমি জিতে গেলাম, অর্থাৎ 100 টাকার থেকে বেশি মূল্য আমি কিনেছি 100 টাকা দিয়ে, কিন্তু আমি উপকারিতা বা উপযোগিতা পেয়েছি এটা থেকে 200 টাকার সমান। অর্থাৎ যে কোনো দ্রব্য কিনে আমরা ঠকলাম কি লাভবান হলাম, সেটা আমরা এই ঠকার লাভ মূলত উপযোগিতার উপরে নির্ভর করে, তাহলে সেটা আমরা এই অর্থ দিয়ে পরিমাপ করি। তারপরে জাতীয় এর বন্টন, অর্থাৎ আমাদের জাতীয় সম্পদ জনগণের মধ্যে বন্টন করার ক্ষেত্রে আমাদের এই অর্থকে ব্যবহার করি। তারপরে মর্যাদা ও নিরাপত্তার রক্ষক, সামাজিক সম্পর্কের রক্ষক। যে মর্যাদা ও নিরাপত্তার রক্ষক
দিক থেকে যদি দেখি অর্থ বিরাট ভূমিকা পালন করে। অর্থাৎ সামাজিক মর্যাদা, যার টাকা বেশি আছে তোমরা ভালো করেই জানো, সমাজে যার টাকা পয়সা বেশি, বিত্ত বৈভব বেশি, অর্থাৎ বিশেষভাবে টাকা যার বেশি, অর্থ যার বেশি, মুদ্রা যার বেশি, তার সামাজিক মর্যাদাও তত বেশি। একজন কোটিপতিকে সবাই সমীহ করে চলে, কিন্তু যার টাকা নেই তাকে কেউই মূল্যায়ন করতে চায় না। এই জন্যই আমরা সবাই টাকার পিছনে ছুটছি। কে কত বেশি টাকা ইনকাম করতে পারবো, কে বেশি কত টাকা আমরা কামাই করতে পারবো, ব্যাংক ব্যালেন্স করতে পারবো, এর জন্য সবাই মরিয়া হয়ে ছুটছি। কারণ কি? এই টাকা আমাকে সামাজিক সম্মান এনে দেবে, সামাজিক প্রতিপত্তি এনে দেবে। তাছাড়া আমার পরিবার পরিজন চালানোর জন্য, আমার নিরাপত্তা রক্ষা করার জন্য, আমার দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য আমার টাকা দরকার। তাহলে তুমি দেখবা যে তোমার পকেটে যখন টাকা থাকে ভালো লাগে, যখন টাকা থাকে না ভালো লাগে না। তাহলে এই যে মনে করো টাকা, এই মুদ্রা, টাকাই মুদ্রা। আমাদের দেশে টাকা, অন্য দেশে অন্য কিছু, হয়তো ডলার, রিয়াল, এক এক দেশে এক একটা, রুপি আছে, তা আমরা টাকা বলি আর কি, মুদ্রাকে। তাহলে এই যে টাকা, এই টাকা আমাকে একদিকে সামাজিক মর্যাদা এনে দেবে, আর টাকা যখন থাকবে আমি নিরাপত্তা বোধ করব। এরপরে দেখো সামাজিক সম্পর্কের রক্ষক। টাকা কিন্তু সামাজিক সম্পর্কও রক্ষা করে। যে মনে করো বেশি বেশি দান খয়রাত করে, অথবা তার আত্মীয় স্বজনকে উপহার দেয়, উপঢৌকন দেয়, বন্ধু বান্ধবকে উপঢৌকন দেয়, মনে করো কোনো উপহার দেয়, সবাই তাকে পছন্দ করে, সবাই তাকে ভালোবাসে। যে যত ভালো উপহার দেবে, যে যত বেশি দান খয়রাত করবে, মনে করো গরিব মানুষকে দান খয়রাত করলো, আত্মীয় স্বজনকে দান খয়রাত করলো, বন্ধু বান্ধবকে উপহার দিল বা আত্মীয় স্বজনকে উপঢৌকন দিল, এটা দিলে ওই লোকের প্রতি সবাই কি থাকবে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা সমাজের মানুষ সবাই তাকে সম্মানের চোখে দেখবে। তার সামাজিক মর্যাদা বেড়ে যাবে। অর্থাৎ সামাজিক যে একটা সম্পর্ক, সামাজিক যে একটা ভালোবাসা, বন্ধুত্ব, এটা টাকার মাধ্যমে সৃষ্টি করা সম্ভব। মুখের কথায় এতটা সম্ভব হয় না যতটা টাকার মাধ্যমে হয়। দেখবা যে একজন মুখে অনেক ভালো ভালো কথা বলছে, কিন্তু টাকা পয়সা দেয় না, ওরা তেমন একটা পছন্দ করে না। কিন্তু তুমি তাকে 10টা টাকা দিচ্ছ বা 20টা টাকা দিচ্ছ একজনকে, তোমাকে পথে ঘাটে দেখলে সালাম দেবে। পথে ঘাটে দেখলে কি করবে? তোমাকে সালাম দেবে। তাহলে এই যে মনে করো এই সালামের কারণ কি? অথবা তুমি কি 100 টাকা দিচ্ছ, দেখবা যে তোমাকে সবসময় সালাম দিচ্ছে। তুমি সালাম চাচ্ছ না, তারপরও দিচ্ছে। কারণ কি? সে তোমাকে ভালোবাসে, তোমার প্রতি একটা শ্রদ্ধাবোধ আছে, তোমার থেকে সে উপকারিতা পাচ্ছে। এই জন্য তোমার সাথে সে একটা সম্পর্ক রাখতে চাচ্ছে। তুমি যাকে সাহায্য সহযোগিতা করেছো বা উপহার উপঢৌকন দিয়েছো, সে তোমার সাথে একটা সম্পর্কটা তার সাথে গভীর হচ্ছে। তো এই জন্য সামাজিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রেও অর্থ ভূমিকা রাখছে। এরপরের যে সর্বশেষ কাজটা আমরা এখানে আলোচনা করব, সেটা হলো মনস্তাত্ত্বিক কাজ, মানসিক বিষয়। সেটা একটু আগেও আমি বলেছিলাম। সেটা হলো পকেটে যখন টাকা থাকে তখন কিন্তু একটু শান্তি লাগে। অর্থাৎ পকেটে টাকা আছে, খুব ভালো লাগতেছে। যখন পকেটে টাকা থাকবে না, তখন দেখবা যে তোমার মাথা গরম হয়ে যাচ্ছে। পকেটে টাকা নেই, তোমার মোবাইলে টাকা ঢুকাইতে পারছো না, তুমি ভালো কিছু খেতে পারছো না, ভালোভাবে গাড়ি ইউজ করে গন্তব্যে কোনো জায়গায় যেতে পারতেছো না। সব ক্ষেত্রেই তো টাকার দরকার। আর এই জন্যই এই টাকা যার যত বেশি থাকে তার মানসিক শান্তিও তত বেশি হয়। আর যদি সে টাকাটা ভালোভাবে প্রপার ইউজ করে, তখন কিন্তু মানসিক শান্তি হবে। আর টাকাটা যদি অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যেটা দেখি, নাটক সিনেমার মধ্যে দেখি বা বাস্তব টুকটাক দেখি, আমরা অনেক সময় টাকা অশান্তি ডেকে আনে। আমি এটা পড়েছিলাম এক সময়, অর্থই অনর্থের মূল। টাকা যেমন শান্তি আনে, টাকা অশান্তি আনে। টাকা শান্তি আনে কখন? যখন তার যে টাকা ইনকাম করে, যার টাকা, তার উদ্দেশ্য ভালো থাকে। আর উদ্দেশ্য যদি খারাপ হয়, টাকাকে যদি ভালোভাবে
ইউজ না করে, ভালো কাজে ব্যবহার না করে, তখন এই টাকাটাই তোমার জন্য অনর্থ ডেকে আনবে, তোমার জন্য অশান্তির কারণ হবে। তো যাই হোক, সাধারণত আমরা যদি ভালো মানসিকতা নিয়ে চলি, তখন এই টাকাটা আমার জন্য মানসিক শান্তির কারণ হবে, মানসিক শান্তির কারণ হবে। সাধারণত আমাদের মতন মধ্যবিত্ত বা অল্পতে যারা তুষ্ট, তাদের টাকাটা মানসিক শান্তি ডেকে আনে, মানসিক শান্তির কারণ হয়। তা যাই হোক, তো এই হলো মোটামুটি আজকে আমরা এই মুদ্রা কি, দ্রব্য বিনিময় প্রথা কি, দ্রব্য বিনিময় প্রথার অসুবিধাগুলো কি, এবং অর্থেও কি কি কাজ করে, কেন অর্থ আমরা প্রচলন করলাম এবং এটার উপকারিতাটা কি, এটার গুরুত্বটা কি। অর্থের কার্যাবলী, গুরুত্ব, উপকারিতা একই জিনিস। তোমাদের এরকম অনেক সময় তোমাদের বিভিন্ন সৃজনশীল প্রশ্নের মধ্যে দুই একটা কাজ উল্লেখ করে দিয়ে, সেই গল্প আকারে দুই একটা কাজ উল্লেখ করে দিয়ে বাকি কাজগুলো তোমাদেরকে লিখতে বলতে পারে। তোমরা এই অর্থের কার্যাবলীগুলো এখান থেকে তোমরা সহযোগিতা নিতে পারবা। তা যাই হোক, তো এই হলো আমাদের এই মুদ্রার ও ব্যাংকিং চ্যাপ্টারের মধ্যে মুদ্রার সম্পর্কে আলোচনা। মুদ্রা সম্পর্কে আমরা আরও আলোচনা করবো আগামী ক্লাসে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।